আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26 ব্যাচ তোমরা যখন এখন কলেজে উঠবা কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। সো মোটামুটি যারা আমরা জানি যে মোটামুটি আমরা কলেজে উঠে যাব। সো এই কলেজে ওঠার মাঝখানে তোমাদের সবচেয়ে বড় যে কনফিউশনটা হবে প্রথমেই, সেটা হচ্ছে ভাই বই কোনটা পড়বো, ফিজিক্সের ক্ষেত্রে কোনটা পড়বো, কেমিস্ট্রির ক্ষেত্রে। ছোটোবেলায় মানে যখন আমরা স্কুল লেভেলে ছিলাম তখন তো মোটামুটি আমরা জানি যে একটা বোর্ড বই থাকে, এর বাইরে হয়তো বা সহায়ক কোনো গাইড বা কোনো বই আমরা পড়ি আর কি, তাহলে মোটামুটি আমাদের ডান হয়ে যেত। বাট এখন যখন তোমরা কলেজে উঠবা তখন দেখবা যে বড় ভাইদেরকে জিজ্ঞাসা করবা, বড় ভাইরা যারা হয়তো বা বুয়েটে, মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ওদেরকে জিজ্ঞাসা করবা, দেখবা যে এক একজন এক এক আনসার দিচ্ছে। একজনের কাছে হয়তো বা এই বই ভালো লাগে, আরেকজনের কাছে বলে যে না এই বইটাতে অনেক আনঅর্গানাইজডভাবে লেখা আছে, এই বইটা তুই পড়তে পারোস, এই বইটা পড়া উচিত। সো যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো বোর্ড বই নাই, এক্ষেত্রে আমাদের আসলে অপশান অনেক বেশি। এই অপশানের মাঝখানে কিন্তু আমাদের ওয়াইজলি সিলেক্ট করতে হবে যে কোন বইটা আসলে পড়া উচিত আর কি। এই হচ্ছে কথা। সো আজকের ভিডিওতে আমরা আসলে আমাদের ফিজিক্সের যে বুক লিস্ট আছে সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আই গেস এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না যে আসলে আমাদের কোন বই পড়া উচিত আর কি। সো আজকে শুধুমাত্র আমি ফিজিক্স নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে যদি তোমরা বুক লিস্ট চাও তাহলে একটু কমেন্টে জানাইতে পারো। সো দেখো, আমি তোমাকে প্রথমে বলি যে আমরা যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে আসলে বাজারে অনেকগুলো বই আছে, ঠিক আছে। এই অনেকগুলো বইয়ের মাঝখানেও কিছু কমন বই আছে যেগুলো আসলে খুব বেশি প্রচলিত, প্লাস হচ্ছে এগুলো খুব অর্গানাইজডভাবে লেখা আর কি। সো এটার মধ্যে আমি 4টা সিলেক্ট করছি। 4টা প্রথমে দেখতে পাচ্ছ, এগুলো আসলে আমাদের রাইটারের নাম। শাহজাহান তপন স্যার আছে, তারপর হচ্ছে আমির ইসাক আসলে দুইজন। আমির ইসাক স্যারের বই আছে, তারপর হচ্ছে সেলু স্যারের বই আছে বা সেলুও বলে অনেকে, তারপর হচ্ছে প্রামাণিক বা অক্ষরপত্র যে আছে ওই বইগুলো আছে, ঠিক আছে। সো এই 4টা বই আসলে মোটামুটি আমাদের কমন, ঘুরে ফিরে আসলে আমরা এই 4টা বই আসলে নর্মালি পড়ে থাকি আর কি। সো দেখো, আমি বলি যে কোন বইটা পড়া উচিত। সো দেখো, আমি প্রথমেই একটু সবগুলোর একটু ওভারভিউ কিংবা বলা যায় যে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর কি। এরপরে লাস্টে আমি তোমাকে বলে দিব যে আসলে তোমার যদি একটা বই সিলেক্ট করতে হয় তাহলে কোন বইটা সিলেক্ট করবা, আর লাস্টে আমি বলে দিব যে আমি কোন বই পড়ছি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। সো প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি যে শাহজাহান তপন স্যার যে বইটা আছে, তপন স্যারের যে বইটা আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা সবচেয়ে সহজ, ঠিক আছে, একদম সহজ। আমি যদি বলি যে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সেও খুব ইজিলি আসলে ফিজিক্সটাকে পড়তে চায় বা ফিজিক্সের যে থিওরিগুলো আছে সেগুলো একদম নর্মালি পড়তে চায়, একদম নর্মাল ভাষায় পড়তে চায়, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে শাহজাহান তপন স্যারের বইটা হচ্ছে বেস্ট। কেন বেস্ট? কারণ বলতেছি যে এখানে খুব বেশি কঠিন থিওরি নাই। যেসব থিওরি তোমার লাগবে, যেসব থিওরি তোমার বোর্ডের জন্য লাগবে, মোটামুটি ওইসব থিওরি দেওয়া আছে, খুব বেশি হার্ডের দিকে যায় নাই। প্লাস যে থিওরি যেগুলো লেখা আছে না, এগুলো খুব সহজভাবে লেখা আছে, ঠিক আছে। তুমি নিজে বই পড়লেও আস্তে আস্তে তুমি চেষ্টা করলে নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। এর পরবর্তীতে একটু কঠিন হচ্ছে আমাদের আমির স্যারের আর হচ্ছে ইসাক স্যারের বইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেই বইটা, আমির ইসাক স্যারের বইটা। এইটা বলা যায় যে আমাদের একটু মিডিয়াম টাইপের বই, ঠিক আছে। এইখানে আসলে আমাদের কি এক্সট্রা কি আছে বলো তো? এক্সট্রা কি আছে এখানে? এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে একটু থিওরি একটু বেশি দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল পার্টটা একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে। সেখানে আমাদের থিওরি দেওয়া আছে বেশি, ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি দেওয়া আছে। এই কারণে বলা যায় যে আমাদের তপন স্যার থেকে আমাদের এই বইটা একটু কঠিন, ঠিক আছে। এর পরবর্তীতে সেলু স্যারের বইটাতে আসলে বলা যায় যে এটাকে আমি হার্ডে রাখতে পারি, ঠিক আছে। মিডিয়াম বা হার্ড এর মাঝামাঝি রাখা যায়। এটাকে আমি হার্ডে কেন রাখতেছি? এটা হার্ডে রাখার একটাই রিজন হচ্ছে এখানে আসলে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট অনেক বেশি। তো যেমন আমি যখন কলেজে পড়তাম, আমার কলেজ ছিল নরোটেম কলেজ। সো সেখানে আসলে খুব পার্টিকুলারলি কোনো একটা বইকে সিলেক্ট করে দেয় নাই, ঠিক আছে। বাট আমরা যখন দেখতাম যে নরোটেমের বেশিরভাগ স্টুডেন্টেরই টার্গেট থাকে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। সো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য অনেকেই এই সেলু স্যারের বইটা হচ্ছে প্রেফার করে, ঠিক আছে। কেন প্রেফার করে? কারণ এখানে ম্যাথমেটিক্যাল পার্ট বেশি যেহেতু আসে, তার মানে দেখা যায় এখানে হার্ড ম্যাথ অনেক আছে, ঠিক আছে। অনেক কঠিন ম্যাথ আছে, ইভেন প্র্যাকটিসের জন্য অনেক ম্যাথ আছে। তো তোমার যদি মনে হয় যে তোমার টার্গেট হচ্ছে কি বলতো, তোমার টার্গেট হচ্ছে বুয়েট, তোমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ভার্সিটি, তাহলে তোমার আসলে সেলু স্যারের বইটা একটু দেখা উচিত, ঠিক আছে। আমি প্রথমে তো রিভিউ দিচ্ছি, এরপরে বলে দিব যে তুমি কীভাবে সিলেক্ট করবে আর কি, ঠিক আছে। এরপরে প্রামাণিকের বইটা আমি ফার্স্ট পেপার নিয়ে আসলে খুব একটা আমি কনফিডেন্ট না, বাট আমি সেকেন্ড পেপার নিয়ে খুবই কনফিডেন্ট, কারণ সেকেন্ড পেপার বইটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। ইভেন আমি নিজেও সেকেন্ড পেপার এই যে অক্ষরপত্র বা প্রামাণিকের স্যারের বইটা পড়ছি। তুমি জাস্ট সিম্পলি এটাকে আমরা মিডিয়ামের মধ্যে রাখতে পারি কিংবা হার্ডের মধ্যে রাখতে পারি, মিডিয়াম বা হার্ডের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। সো এটাকে আমরা রাখতে পারি হচ্ছে মিডিয়াম আর হচ্ছে হার্ডের মাঝখানে, ঠিক আছে, হার্ডের মাঝখানে রাখতে পারি। ওকে, তাহলে জিনিসটা কি হয়েছে? তাহলে আমরা মোটামুটি এটা ক্যাটাগরাইজ করে ফেলছি যে কোন বইয়ের আসলে হার্ডনেসটা কেমন, ঠিক আছে, এটা আমরা বলে ফেলছি। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমি তপন স্যার সিলেক্ট যদি আমি করি, তাহলে কী হবে বলো তো? তাহলে তুমি জিনিসগুলো হচ্ছে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে আসলে এখানে আমাদের কিছু গ্যাপ থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল গ্যাপ থাকবে, কিছু থিওরিক্যাল গ্যাপ থাকবে। তো তুমি যদি তপন স্যার সিলেক্ট করো, সাপোজ ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য তুমি তপন স্যার পড়বা, তাহলে এইটার পাশাপাশি তোমার এক্সট্রা কিছু লাগবে। এক্সট্রা কিছু কি লাগবে? এক্সট্রা তোমার অন্য একটা সহায়ক বই লাগবে। সহায়ক বই বলতে কি?
তুমি আমির ইসাক স্যারের সহায়ক একটা বই নিতে পারো। কি করতে পারো, তপন স্যারের বইটা পড়ছো, পড়ার পরে একদম A to Z তুমি লাইন বাই লাইন লাগাই ফেলছো, ঠিক আছে, কোন কোন জিনিস তোমার লাগবে। এরপরে তোমার মনে হয়েছে যে আমি এবার আমির ইসাক স্যারের বইটা একটু পড়বো, আমির ইসাক স্যারের বইতে দেখবো যে আমার তপন স্যারের বাইরে কোন কোন থিওরি দেওয়া আছে বা কোন কোন ম্যাথ আছে কঠিন, তাহলে ওইটা তুমি আসলে আমির ইসাক স্যারের বইতে দাগাই ফেলতে পারো, ঠিক আছে, এটা একটা কাজ করতে পারো। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে তপন স্যারের বই যদি আমি পড়ি, তপন স্যারের যদি আমি বই পড়ি, তাহলে আমার একটা সহায়ক বই লাগবে। কি লাগবে? সহায়ক বই লাগবে। আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু ভেরি করে, এক একজনের হিসাবের ভেরি করে, বাট আমি জেনারেলাইজ ওয়েতে বলতেছি, যদি তপন স্যারের বই পড়ো তাহলে এক্সট্রা তোমার কিছু লাগবে। এটা হইতে পারে তোমার এক্সট্রা একটা বই লাগতে পারে। আরেকটা জিনিস হইতে পারে তুমি যে স্যারের কাছে পড়তেছো বা যে ভাইয়ার কাছে পড়তেছো, ওই ভাইয়ের নোটটা তুমি কাজে লাগাইতে পারো। ওই ভাইয়ের কি বলো তো, নোটটা কাজে লাগাইতে পারো। এখন এখন মানে সুবিধাটা হচ্ছে এইটা যে ধরো সাপোজ আমরা এডটেকের কথা বলি, তুমি যদি অনলাইনে পড়ো, ঠিক আছে, অনলাইনে মোটামুটি আমাদের কয়েকটাই মানে এডটেক আছে। ওই এডটেকের মাঝখানে যারা ফিজিক্স ক্লাস নেয় বা ফিজিক্স আসলে পড়ায়, দেখবা যে সবাই মোটামুটি ভালো, 19-20, মানে শুধুমাত্র পড়ানো স্টাইলের কথা বাদ দিয়ে যদি আমি শুধু কন্টেন্টের কথা বলি যে কী কী পড়ায়, ওটার মধ্যে দেখবা যে 19-20 তফাৎ আছে, বুঝছো। বেশিরভাগ জিনিসই মানুষ আসলে সব কিছু পড়ায়। তোমার তপন স্যারের বইতে যে থিওরি আছে, ইসাক স্যারের বইতে যে থিওরি আছে, সিএলু স্যারের বইতে যে থিওরি আছে, এই থিওরি তোমাকে অলরেডি পড়ায়। পড়ানোর সাথে সাথে তোমাকে দেখা যাচ্ছে আর এর বাইরেও জিনিসপাতিও পড়ায়। সো এখানে আসলে খুব একটা সমস্যা থাকার কথা না, বুঝছো, যে বই নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কথা না। তোমরা যে কোনো, তোমরা তো অবশ্যই অনলাইন বা অফলাইন যে কোনো একটা কোর্সে তো ভর্তি হবাই। সব কোর্সে দেখবা যে মোটামুটি স্যাররা এখন মানে এতটা অর্গানাইজড যে আসলে তোমাকে সব কিছু তোমাকে দিয়ে দিবে, তোমার যা যা দরকার তা তো দিবেই, এর বাইরেও তোমাকে দিয়ে দিবে। সো এটা নিয়ে খুব একটা প্যারা থাকার কথা না। সো এখান থেকে যে কোনো একটা বই তোমার সিলেক্ট করলেই হচ্ছে। তাও জাস্ট আমি বলে রাখতেছি, যদি তপন স্যার পড়ো, তোমার এক্সট্রা কিছু লাগবে। সেটা হয় তোমার নোট হইতে পারে, সেটা হইতে পারে একটা সেকেন্ডারি বই, ঠিক আছে, এই হচ্ছে কথা। এর পরবর্তীতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইসাক স্যার, আমির ইসাক স্যার। আমির ইসাক স্যার যদি আমি তোমাকে বলি যে এখান থেকে সবগুলোর মধ্যে থেকে তুমি যদি একটা বই সিলেক্ট করতে হয়, তাহলে আমি বলবো তোমাকে আমির ইসাক স্যার। এইটা সবচেয়ে বেশি কমন প্লাস সবচেয়ে বেশি ফেমাস, ঠিক আছে। এইখানে কারণ কি, এইখানে সব কিছু একদম মিডিয়াম আকারে দেওয়া আছে, তোমার যা যা দরকার তাও দেওয়া আছে, প্লাস এক্সট্রা কিছু দেওয়া আছে, প্লাস এখানে ম্যাথমেটিক্যাল পার্টও অনেক দেওয়া আছে, তুমি এখানে অনেক বেশি প্র্যাকটিসও করতে পারবা। থিওরিক্যাল পার্টগুলো এখানে ভালো করে দেওয়া আছে। সো একটা বই যদি সিলেক্ট করতে হয়, তাহলে কোনটা সিলেক্ট করবো বলো তো? আমি ইসাক স্যারের বইটা সিলেক্ট করবো। আর আরও একটা বড় জিনিস হচ্ছে কি, দেখবা অনেক ভাইয়াই দেখবা বলবে যে আমির ইসাক স্যারের বইটা আছে না, এই বইয়ের যে অনুশীলনীর যে কোশ্চেনগুলো আছে না, ওইখান থেকে আমাদের ম্যাথ মানে তো বোঝো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে হুবহু চলে আসে। ট্রু। কিন্তু তুমি যদি মেডিকেল অ্যাডমিশনে যদি ফিজিক্স কোশ্চেনটা দেখো, দেখবে যেটা খুবই সহজ কোশ্চেন আসে। ইভেন একদম মুখস্থের মতো জিনিসপাতি আসে, ইভেন ম্যাথমেটিক্যাল জিনিসপাতি খুব একটা আসে না। তো এইটা আসলে আমাদের যে কোনো বইটা বললেই হবে, যে কোনো বই প্রায় সব বই থেকে কমন আসে, কিন্তু আমাদের আমির ইসাক স্যারের বই থেকে বেশি আসে, ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। সো যদি মেডিকেল অ্যাসপায়ারেন্ট হয়ে থাকো, তাহলে আমির ইসাক স্যার বইটা মাস্ট, ঠিক আছে। অন্য অ্যাসপায়ারেন্ট যদি থাকো, সবগুলো এটা পড়তে পারো, খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে লাস্টলি আমাদের আছে কি আছে বলো তো, সেলু স্যারের বইটা যদি তোমরা যদি বলো যে মানে হার্ড যেহেতু, তাহলে এটা একটু সিলেক্ট করা উচিত যে আসলে তুমি এটা পারবা কি পারবা না। তো সবার আগে যেটা করবা, লাইব্রেরিতে যাবা। সাপোজ তোমরা তো অনেকেই দেখবা যে এখন ভেক্টর তো অবশ্যই পড়া শুরু করে দিছো, ঠিক না। সো ভেক্টর যেহেতু পড়ছো, কোনো একটা টপিক সিলেক্ট করো। সাপোজ চিন্তা করতে পারো কোনো একটা টপিকের মধ্যে, সাপোজ হচ্ছে ভেক্টর বিভাজন। সো ভেক্টর বিভাজন তুমি আসলে লাইব্রেরিতে যাবা, ভেক্টর বিভাজন তুমি পারো, লাইব্রেরিতে যায় এই 3টা বা 4টা বই ছিল তুমি একটু ঘাটবা, ঠিক আছে, ঘেটে দেখবা যে তোমার কোন ওই টপিকটা ওইখানে কীভাবে লেখা আছে। দেখবা যে এই যে আমি প্রামাণিকের বইয়ের কথা বলতেছি না, প্রামাণিকের বইটা একটু রঙিন, বুঝছো, একটু লাল নীল কালি দেওয়া লেখা, তো একটু পড়তে ভালো লাগে। ছবিগুলো যেগুলো আছে না, ওগুলো একটু দেখতে ভালো লাগে। সো তোমার যদি মনে হয় যে না, এইসব লাল নীল কালারের যে ছবিগুলো আছে, এগুলো দেখে তোমার ভালো লাগে বা পড়তে ভালো লাগবে, তাহলে তুমি এই বই নিতে পারো। বা অন্য যেখানে তোমার মনে হচ্ছে যে না, এই বইটাতে মোটামুটি আমি যেভাবে পড়ছি ওইভাবে লেখা আছে, তাহলে তুমি ওই বইটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো সেলু স্যারের বইটা সিলেক্ট করার আগে তোমার একটু চিন্তা করতে হবে যে না, তুমি পারবা কিনা, কারণ এটা টু বি অনেস্ট কঠিন আছে, ঠিক আছে। সো যেটা বললাম যে একটা বই সিলেক্ট করতে হলে কোনটা সিলেক্ট করবো, আমি ইসাক স্যার। আর আমি রিকমেন্ড করবো সেকেন্ড পেপার যে বইটা আছে, সেকেন্ড পেপার বইটা তুমি এইটা বলবা, প্রামাণিকের বইটা, যেহেতু আমি নিজে পড়ছি। আমি কোনটা পড়ছি এবার বলো তো? এবার আমি বলি, সেকেন্ড পেপার আমি প্রামাণিকের বই পড়ছি। ফার্স্ট পেপার কোনটা পড়ছি জানো? ফার্স্ট পেপার হচ্ছে আমি তপন পড়ছি। তপন পড়ার সাথে সাথে এই যে একটা এক্সট্রা নোটের কথা বলতেছি না, এই নোটটা পড়ছি আমি। বইয়ের একটা ভাইয়া ছিল, বইটা ভাইয়ের কাছে আমি পড়তাম, তুষার ভাইয়া। ওই তুষার ভাইয়ের নোটগুলো পড়তাম। ওই তুষার ভাইয়ের নোটে এত কিছু থাকতো, সবগুলো বইয়ের আসলে কম্বিনেশন দেওয়া থাকতো। সেখানে আমার খুব বেশি একটা কষ্ট হচ্ছে না, ঠিক আছে। সো মোটামুটি আমরা অনেক কিছু আলোচনা করে ফেলছি না, এখানে একটু সামারি টানি হচ্ছে একটা কথা, যে এখানে মোটামুটি যারা একটু হার্ড লেভেলে পড়াশোনা করতে পারো, কিংবা প্রথমে কয়েকটা চ্যাপ্টার পড়া পরে বুঝতে পারতেছো না, এগুলো তো মোটামুটি আমি পারবই, তাহলে তুমি একটা সেলু স্যারের সিলেক্ট করতে পারো, এখানে প্র্যাকটিস করতে পারবো অনেক বেশি।
তোমার যদি মনে হয় যে না ভাই ওভারঅল আমি মোটামুটি একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, আমি সব জায়গায় ক্র্যাক করতে চাই, ফিজিক্স ঢাবি বুয়েট সব জায়গায় ক্র্যাক করতে চাই, এরকম একটা যদি একটা বই দেন তাহলে বলবো আমি রিসার্চ স্যারের বই। আর তোমার যদি মনে হয় যে আমি থিওরিগুলো একটু সহজে বুঝতে চাই, এর পাশাপাশি আমার কাছে স্যার আছে যেখান থেকে আমি নোট পড়তে পারবো, তাহলে আমি বলবো যে তপন স্যার তুমি পড়তে পারো। ঠিক আছে, আই গেস এখান থেকে মোটামুটি জিনিসগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সো যদি এমন হয় যে না ভাই আমি একটু এখনও কনফিউশন ফিল করতেছি যে না আসলে কোন বইটা পড়বো, কোনো কনফিউশনের কিছু নাই, তুমি যে কোনো একটা বই পড়ো, সুইচ করার দরকার নেই। যে বই পড়তেছো না ওই বইতে স্টিক থাকো, দেখবা তুমি একটা জায়গায় না একটা জায়গায় ভালো রেজাল্ট করবা। যেমন আমি বলি তোমাকে, এই যে আমি রিসার্চ স্যারের কথা বলতেছি না, যে আমি রিসার্চ স্যার হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম মাস্ট একটা বই, সবাই বলবে এটা। আমি রিসার্চ স্যার পড়ি নাই, আমি মেডিকেলে 598তম হয়ে সরারদিতে ভর্তি ছিলাম। ঠিক আছে, সো দেখো আমি কেমনে চান্স পাইছি বলো তো, এই তো আমার বেসিক ভালো ছিল। সো ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যে এখানে আসলে বেসিকটা ইম্পর্টেন্ট। যে কোনো একটা থিওরি বা যে কোনো একটা টপিক ওয়াইজ চিন্তা করবা, একটা টপিক তুমি এই বই থেকে পড়ো, এই বই থেকে পড়ো, এই বই থেকে পড়ো, টপিকটা বুঝতেছো কিনা যদি বুঝে থাকো, কিংবা তুমি বই পড়লাই না, কী করলা না, বই পড়বাই না, বই না পড়ে যদি তুমি স্যারের কাছ থেকে বা ভাইয়ের নোট দেখে তুমি যদি বুঝতে পারো, তাহলে ইটস মোর দেন এনাফ। ঠিক আছে, ডান। এর বাইরে যদি এমন হয় যে না তুমি আসলে প্রথম থেকেই বুঝতেছো যে এই জিনিসগুলো তুমি ইজিলি পারতেছো, যদি ইজিলি পারতেছো, তোমার একটু মনে হচ্ছে যে না তুমি আসলে বুয়েটের বলা যায় যোগ্য, এখানে একটা বড় কনসার্নের ব্যাপার আছে। ঠিক আছে, এখানে আমরা অনেকে ওভার কনফিডেন্সে ভুগি। যেমন ওভার কনফিডেন্সটা কি, যেমন আমার কথাই বলি, এটা আমি অনেক ভিডিওতেই বলছি যে যখন আমি নটরডেম কলেজে ভর্তি হইতে যাই, ঠিক আছে, কলেজে ভর্তি হইলাম আর কি, সো তখন আমার ধারণা ছিল যে আমি মোটামুটি ধরো পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে অ্যাটলিস্ট তো 20-এর মধ্যে থাকবো, বা অ্যাটলিস্ট তো 50-এর মধ্যে তো থাকবো নাকি। কারণ কি, আমি আসলে আমার যে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লার মধ্যে একদম হাইস্ট মানে বেস্ট স্কুল আর কি, সো ওই স্কুলের মধ্যে একটা সেকশনে ফার্স্ট বয় ছিলাম। ঠিক আছে, আর ওভারঅল ছিলাম সেকেন্ড বয়। সো মোটামুটি আমার একটা ধারণা ছিল যে পুরো বাংলাদেশে হলে 20-এর মধ্যে থাকবো। বাট আমি যখন প্রথম পরীক্ষাটা দিয়েছি, প্রথম যে আমাদের সেন্টাপ 1 যেটা দিয়েছে, সেন্টাপ 1 দেওয়ার পরে আমার র্যাঙ্ক আসছিল 141। কত আসছে জানো? 141। তোমাদের কাছে মনে হইতে পারে যে এটা অনেক ভালো, বাট ব্যাপারটা বুঝো, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা অনেক কলেজের ফার্স্ট বয়, তারা হয়তো নটরডেম কলেজে আসে নাই। আবার নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরাই পরীক্ষা দিতে হয়, মেয়েরা কিন্তু কম্পিটিশনে আসে না। তার মানে ওভারঅল যদি পুরো বাংলাদেশে পরীক্ষা হয় তাহলে তো হয়তো আমি 500 ভিতরে থাকবো না। বুঝছো ব্যাপারটা? যদি 500 ভিতর না থাকে তাহলে এই তো ওভার কনফিডেন্স ছিল যে 20-এর মধ্যে থাকবো। সো এই নিজের যে মানে পজিশনটা, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো তুমি এখন ধরে রাখতেছো যে না আসলে আমি সব পারি, আমি আসলে বুয়েটের তো টপ 100-এর মধ্যে থাকতে পারবো। বুয়েটের মধ্যে টপ 100-এর মধ্যে থাকতে হলে তাহলে আমার এই বইগুলো পড়লে হবে না, শুধু আরও অনেক বই পড়তে হবে, আমার আসলে অনেক বড় রাইটারের বই পড়তে হবে। সো এই ওভার কনফিডেন্সটা প্রথমে একটু সিলেক্ট করতে হবে যে তোমার মধ্যে ওই যোগ্যতা আছে কিনা। সো ওই যোগ্যতা থাকার জন্য কি করবা, প্রথমে আসলে এই বইগুলো পড়ে একটা দুইটা চ্যাপ্টার পড়বা, একটা দুইটা চ্যাপ্টার পড়ে তুমি পরীক্ষা দিবা, তারপর বিভিন্ন ধরনের কঠিন পরীক্ষা দিবা। এর পাশাপাশি এই বইগুলোর পাশাপাশি তোমার হাতে কি থাকা লাগবে জানো? এখানে আমি একটু লিখে রাখি, এখানে তোমার হাতে থাকা লাগবে 1 নাম্বার হচ্ছে টেস্ট পেপার লেখা লাগবে। কি লাগবে? টেস্ট পেপার থেকে তুমি কি করবা, টেস্ট পেপার থেকে তুমি আসলে বিগত বছরে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওইগুলো তুমি পড়বা বা প্র্যাকটিস করবা। এরপরে আরেকটা জিনিস রাখা লাগবে, সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। আমি জানি অনেকের টার্গেট কি থাকে, অনেকের টার্গেট থাকে আসলে মেডিকেল। সো মেডিকেলের জন্য আসলে ফিজিক্সের আসলে অত আসলে প্রিপারেশন নেওয়া লাগে না, তুমি কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা। সো নর্মালি আমরা যদি চিন্তা করি, তুমি যদি আসলে ঢাবি টার্গেটও থাকে তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একটু হলেও দেখা উচিত। সো এই দুইটা যখন প্র্যাকটিস করবা তুমি বুঝে ফেলতে পারবা যে আসলে তুমি আসলে এই চ্যাপ্টারগুলো আসলে ভালো করে পড়তে পারতেছো কি পারতেছো না। যদি দেখতে পারতেছো যে তুমি এই চ্যাপ্টারগুলো এখান থেকে, এই বইগুলো থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়ছো, পড়ার পরে তুমি আসলে এগুলো খুব একটা ভালো করে প্র্যাকটিস করতে পারতেছো না, তুমি অন্য কোনো বইতে যাওয়াই না। ঠিক আছে, যদি মনে হয় যে না এগুলো পারতেছো, তাহলে তুমি চলে যাবা একটু হার্ডের দিকে, যে এবার আমি টার্গেট করবো আসলে বুয়েটের টপ 100 বা টপ 200। তাহলে কি করতে পারো, তাহলে তুমি এই দুইটা ফিজিক্সের বইটা পড়তে পারো। একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, যেটা আসলে হেলিডি অ্যান্ড রেজনিকের, আর একটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ফিজিক্স, যেটা ভলিউম 1 এবং ভলিউম 2 আছে। সো এই দুইটা বই তুমি চাইলে পড়তে পারো। এখন আমি পড়ছিলাম কিনা, আমি পড়ি নাই, টু বি অনেস্ট আমি পড়ি নাই, এই জন্য হয়তো র্যাঙ্ক খারাপ আসছে। তো যাই হোক, আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যারা এগুলো না পড়ে আসলে টপ 100 বা টপ 200-এর মধ্যে ছিল। ঠিক আছে, সো এগুলো খুব একটা পড়া লাগবে বলে এমন না, বাট আমরা যেটা বললাম না, এখন অনলাইন আসলে এতটাই সমৃদ্ধ হয়েছে যে এখন দেখবা যে কন্টেন্টের ভিতরে আমাদের এই যে দেখবা যে তুমি সাপোজ চিন্তা করো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যদি তুমি আমাদের ভর্তি হও, যে একটা ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবা, ওই ডেমো ক্লাসের মধ্যে আমাদের এই যে বইয়ের যে থিওরিগুলো আছে না, ওইটা তোমাকে আলোচনা করে দিই। এর পাশাপাশি বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, টেস্ট পেপারের যে জিনিসগুলো আছে, এটাও তোমাদের আলোচনা করে দিই। এরপরে যে বুয়েট কুয়েটের যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো তোমাদেরকে আলোচনা করে দিই। এরপরে একটু যদি কঠিন চিন্তা করতে হয়, ওগুলো কিন্তু আমরা তোমাদেরকে করাই দিই। সো দেখতেই পাচ্ছ যে আসলে এত কিছু আমাদের আসলে চিন্তা করতে হয় না, যে কোনো একটা বইতে স্টিক থেকে পড়তে থাকো, তাহলে ইনাফ। ঠিক আছে, আর যদি মনে হয় যে না তুমি আসলে একদম টপ 100-এর যোগ্য, তাহলে কি করতে পারো, এই দুইটা বই একটু দেখতে পারো। এই দুইটা বইয়ের পিডিএফও দেখবা যে অনলাইনে পাওয়া যাবে। সো এই দুইটা বই পড়লেই মোটামুটি আসলে আমাদের এনাফ, এই দুইটা বইয়ের আসলে সব কিছু আমাদের পড়া লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো আর
যারা আমাদের একাডেমি টু অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হতে চাও তারা একটু কমেন্ট আর ডিসক্রিপশন বক্স চেক করবা, এখানে দেখবা ক্লিক করলে দেখবা যে আমাদের কোর্সে সকলগুলো ডেমো ক্লাস পেয়ে যাবা। সো ডেমো ক্লাসগুলো দেখবা, দেখে যদি মনে হয় যে না তুমি আসলে আমাদের পড়ার সাথে খাপ খাইতে পারতেছো, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা মাস্ট রিকমেন্ডেড কোর্স আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।